অবহিত করা হয় প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র সংসদ নির্বাচনকে নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাজহারুল ইসলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবশেষ 24-এর গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুর অবদান অবিস্মরণীয়। প্রিয় শিক্ষার সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিষ্ঠানের সেই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় বইছে উৎসবের আমেজ। প্রার্থী যারা আছেন তারা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের সেই নানা মত এবং অভিমত নিয়ে নিউজ 24 আয়োজন করেছে শিক্ষাঙ্গনের ভোটের লড়াই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন যারা, তাদেরকে শুরুতেই পরিচয় করে দিতে চাই। আমার ডান দিকে রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন সচেতন শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী খায়রুল আহসান মারজান। আর তারপরে রয়েছেন বাকছাদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। আমার বাম দিকে রয়েছেন ডিউ ফার্স্ট প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার। এরপরে রয়েছেন ছাত্র অধিকার সমর্থিত ডাকসু ফর চেঞ্জের জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন। তারপরে রয়েছেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী তানবীর আল মায়েদ। আমাদের সাথে যুক্ত হবেন ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদ। আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই অনুষ্ঠানে। আমি শুরুতেই একটু মাহিন সরকার আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে ইতিমধ্যেই প্রচারণার 4র্থ দিন চলে গেছে। আজকে আপনারা অনেক জায়গায় প্রচারণা করেছেন। একটি বিষয় বারবার উঠে আসছে, সেটি হচ্ছে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আসছে। এক প্রার্থী অপর প্রার্থী এবং এক প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে অভিযোগ করছে। প্রশ্ন হচ্ছে এই আচরণ বিধি কে লঙ্ঘন করছে, কেন লঙ্ঘন করছে, এর মাধ্যমে ফায়দাটা কি? দেখুন, আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে আমরা মনে করছি যে এক ধরনের আমার যে ক্ষমতা আছে বা শক্তি আছে সেটার কি বলে উপস্থাপন আমরা করতে চাই। এটি অনেক আমাদের প্যানেল আছে যারা আচরণবিধি ইতোমধ্যে লঙ্ঘন করেছে এবং তারা এটা নিয়ে আসলে কোনো কেয়ারই করে না, কারণ তারা মনে করছে যে যেহেতু আমি হয়তো জিতে যাব এরকম একটি ভাব। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে এখানে শুধু ওই প্যানেলগুলোকে দায়ী করাটা উচিত নয়, কারণ এর পাশাপাশি যে প্রশাসন রয়েছে প্রশাসনও কিন্তু নিরপেক্ষ নয়। এই কারণে এই কাজগুলো তারা বারবার করার চেষ্টা করছে। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তখনই করবে যখন তাকে সুযোগ দেওয়া হবে। আমি বলতে চাই আমার জায়গা থেকে আমি আমার প্যানেল পরিপূর্ণভাবে আচরণবিধি মেনে কাজ করার চেষ্টা করেছে। আমার প্যানেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু এখানে অনেক প্যানেলের মেম্বার আছেন যাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে। এখন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? ব্যবস্থা নেবে প্রশাসন। প্রশাসন যদি দলকানা হয়, নিরপেক্ষ না হয়, তাহলে তো আমরা সামনের ডাকসু নিয়ে আশাবাদী হতে পারছি না। তো কেউ দেখা যাচ্ছে যে রাত করে 1টার সময় মেয়েদের হলে ঢুকে গিয়ে সেখানে প্রচারণা করছে, কেউ রিডিং রুমের ভেতরে ঢুকে যাচ্ছে, কেউ স্লোগান দিয়ে একটা মব ক্রিয়েট করছে যখন তারা মনোনয়ন ফর্ম তুলতে যাচ্ছে। তো এরকম একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং সবচাইতে অ্যালার্মিং ইস্যু হচ্ছে আমরা দেখতে পেলাম যে ফর্ম উত্তোলনের যে সময় সেটি হঠাৎ করে একদিন বর্ধিত করা হলো। আমরা বুঝতে পেরেছি যে এখানে প্রশাসন তো নিরপেক্ষ না, কারণ একটি বড় রাজনৈতিক ছাত্র সংগঠন, তাদের প্যানেল পরিপূর্ণভাবে গোছানো হয়নি। এটি ক্যাম্পাসের একটি ওপেন সিক্রেট বিষয়। তো সেইখান থেকে তারা একদিন হঠাৎ করে বর্ধিত করলেন। কেউ তো আবেদন করেনি যে একদিন বর্ধিত করেন। কেউ আবেদন করলে তার সাপেক্ষে আপনি বর্ধিত করতে পারতেন, কিন্তু এটি কিন্তু শিক্ষার্থীদের সামনে স্পষ্ট। তো সেই জায়গা থেকে আমরা আসলে প্রশাসনের উপরে পুরোপুরি আস্থা রাখাটা কঠিন, কেননা তারা তাদের জায়গা থেকে নিরপেক্ষতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন। এ কারণেই যারা প্রার্থীরা রয়েছেন তাদের জায়গা থেকে তারা আচরণ বিধিকে আসলে থোড়াই কেয়ার করছেন। আপনাকে ধন্যবাদ। আসলে আপনি বলছিলেন যে সব প্রার্থীরাই মূলত আচরণ বিধি লঙ্ঘন করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এই যে ব্যবস্থা নিচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে কাজটা কি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে জানে না, আমার কাছে এটি মনে হচ্ছে। কেননা আমরা যখন গিয়েছিলাম, আমাদেরকে মিটিংয়ে ডেকেছিলেন 2 দিন আগে। তো সিনেটে গিয়ে আমরা আশা করেছিলাম আচরণ বিধি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা তারা দেবেন। তো পিভিসি নাইলনের তৈরি যে ব্যানারগুলো আছে, ফেস্টুনগুলো আছে, এগুলো লাগানো যাবে না, এ ব্যাপারে সুস্পষ্ট যে ধারণা তাদের কাছ থেকে আমরা চেয়েছিলাম। আমরা লিফলেট, পোস্টার, স্টিকার এগুলো ব্যবহার করা যাবে কিনা এগুলো ব্যাপারে আমরা সুস্পষ্ট নির্দেশনা তাদের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম, কিন্তু তারা দেননি। আমরা যখন সেখান থেকে বের হয়ে আসলাম তখন দেখলাম আমরা মিটিং শেষ করার পরই
একদম পুরো ক্যাম্পাসে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন তাদের ব্যানারটা নিয়ে, সেই নির্দিষ্ট ছাত্র সংগঠনটা কে? মানে ইসলামী ছাত্র শিবির, ইসলামী তারা তাদের জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি তারা টানিয়েছে এবং তারপর পরেই এটাকে বলা চলে যে নির্দেশনা এসেছে যে এগুলো টাঙানো যাবে না। কেন আপনি আগে নির্দেশনা দিতে পারেনি? তারপর হঠাৎ করে শুনতে পেলাম যে সেখানে নাকি মানে ভোট কেন্দ্রে নাকি সেনাবাহিনী থাকবে। ভোট কেন্দ্রে কেন সেনাবাহিনী থাকবে? 2 দিন আগে কিন্তু সেনাবাহিনীর অফিসিয়াল পেজ থেকে কিন্তু বিষয়টি ক্লিয়ার করা হয়েছে। এখানে আমাদের কাছে মনে হয়েছে যারা প্রশাসনে আছেন তাদের কথাবার্তা যথেষ্ট পরিমাণ অসংলগ্ন এবং তারা যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিতে পারেননি এবং তারা কি আমাদেরকে নির্দেশনা দেবেন, বরঞ্চ তারাই নির্দেশনাহীনতায় ভুগছেন। জি মাহিন, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যেতে চাই বাকের আপনার কাছে। আপনারা বিভিন্ন সময় আপনারা অভিযোগ করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো সাথে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে এবং কাউকে বেশি ফেভার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী ছাত্র শিবির তারা বলেছে যে ওহির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে, ছাত্রদল বলেছে হচ্ছে ছায়া প্রশাসন হিসেবে কাজ করছে। আপনি কি মনে করেন আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো পক্ষ হয়ে কাজ করছে? যদি করে থাকে সেটা কেন করছে? আচ্ছা, এখানে প্রথমে নিউজ 24-কে ধন্যবাদ দিতে চাই এরকম একটা আয়োজন করার জন্য। আপনি যেটি বলছেন অভিযোগ না, আসলে এটা আমি বলবো যে এটা প্রমাণিত, এটা অভিযোগ না শুধু। ইতিমধ্যে ছাত্রদল বেশ কয়েকটি আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং এমন অ্যারোগেন্সি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সর্বশেষ দেখেছিলাম 2019 সালের ডাকসুতে। ছাত্রদলের যিনি মনোনীত জিএস পদপ্রার্থী তিনি সর্বপ্রথম মনোনয়নপত্র উত্তোলন করার সময় মুহুর্মুহু স্লোগান দিয়ে এবং 5 জন সর্বোচ্চ নেওয়ার কথা, সেখানে 30-এর অধিক মানুষজন নিয়ে করতালি দিয়ে সেখানে তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন। আমরা তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে দেখিনি। আমরা দেখেছি তার পরবর্তীতে আমি আজকে একটু আগে এই জহুরুল হলে গিয়েছিলাম নামাজ পড়তে। তো নামাজ পড়তে যাওয়ার পরে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছিলাম, সেখানে শিক্ষার্থীরা এসে আবারও অভিযোগ সে একই ব্যক্তির বিরুদ্ধে। সেখানে আমাদের আচরণবিধি খুবই সুস্পষ্টভাবে বলা আছে, কেউ যদি তার প্রচারণায় তার নিজের ছবি ব্যতীত অন্য কোনো ছবি ব্যবহার করতে পারবে না, কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারবে না। আমি দেখলাম পরে তারা এনে আমার সামনে কাগজটি দিল, সেখানে সে একই প্রার্থী তিনি একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করছেন, অনেক ছবি ব্যবহার করছেন তার প্রচারণায় এবং তিনি সেখানে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করছেন। আমরা দেখেছি সেখানে আরেকটি ছবির মধ্যে উনি তার নিজের ছবির সাথে আরও অনেক জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক বৃন্দের ছবি ব্যবহার করেছেন। সেখানে আমরা প্রশাসনকে চুপ থাকতে দেখেছি। এছাড়াও মাহিন ভাই তো বললেন, আরও কয়েকটি অভিযোগের কথা বললেন। তো এইরকমভাবে চলতে গেলে আসলে শেষ পর্যন্ত এই নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু হয় কিনা এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এবং এগুলো অভিযোগ না, এগুলো প্রমাণিত বিষয়। আপনারা নিজে গিয়ে খবর নেন, এগুলো প্রমাণিত বিষয়। আমরা মনে করছি এই নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের নিরপেক্ষতা হারিয়েছে। আমরা আশঙ্কা করছি সব শেষ পর্যন্ত এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা সেই আশঙ্কা আমাদের মধ্যে আছে। আর যেই আপনি যেটিকে অভিযোগ বলছেন আমি বারবার সেটাই বলতেছি, এটা অভিযোগ না, এটা প্রমাণিত একটি বিষয়। আর এরকমভাবে চলতে থাকলে আসলে এই নির্বাচন কমিশনের উপর শিক্ষার্থীরা পুরোপুরি আস্থা হারাবে। আর আরেকটি বিষয় হলো যেটি আর্মি নিয়ে বলা হলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় না যেখানে আর্মি ডিপ্লয় করার মতো। তো নির্বাচন কমিশন আর্মির সাথে নাকি কথাও বলে নেয়, আর্মির যে বিবৃতি সেখানে যেটা দেখেছিলাম। তো নির্বাচন কমিশন যদি এরকম কি বলে এটাকে দায়িত্বহীনের মতো কার্যক্রম পরিচালনা করতে থাকেন, এক নম্বরে তো সে কার সাথে কথা না বলে তাদের বিষয়টি উল্লেখ করলেন। তারপরে ক্যাম্পাসে একটা ইলেকশন হচ্ছে, ইলেকশনের জন্য আচরণবিধি তারা নিজে করেছেন, সেই আচরণবিধি যারা ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তো সব কিছু মিলে এভাবে চলতে থাকলে আসলে এই ডাকসু নির্বাচন 19-এর ডাকসুর প্রতিফলন ঘটে কিনা এটা নিয়ে আমরা সন্দিহান। আর আরেকটি বিষয়, অনেকে বলছে যে 90-এর হাওয়া এখনও বহমান। আসলে সত্যিকার অর্থে 90-এর হাওয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয় পায়। কারণ 90-এর হাওয়ার যদি আমি লিনিয়েশন করে বলি, 90-এর হাওয়ার ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ 28 বছর ডাকসু দেখেনি। 90-এর হাওয়ার ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গেস্ট রুম গঠন ফিরে এসেছিল। 90-এর হাওয়ার ফলশ্রুতিতে আমরা দেখেছি ছাত্রলীগের ক্যাম্পাসে কেমন ধরনের রাজনীতি করছে, গেস্ট রুম গঠন চালু করে শিক্ষার্থীদেরকে জোর করে তারা প্রোগ্রামে নিয়ে যেত। আমরা দেখেছি শিক্ষার্থীদের আর্থিক যে ক্রাইসিস সেটিকে পুঁজি করে সিট বাণিজ্য করতো ছাত্রলীগ। তো নতুন করে এই ধরনের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেরত দিতে চাইবে না, ফেরত আনতে চাইবে না। আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমেই এখানকার যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেই কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা আন্দোলন শুরু করি এবং সেই আন্দোলন গড়াতে গড়াতে আমরা এক পর্যায়ে
9 দফার মাধ্যমে পরবর্তী 1 দফায় উপনীত হই এবং ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হই। সেই আন্দোলনে, সেই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দেয়, যারা ছিল, তাদের বড় একটা অংশ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বিভিন্ন সময় অ্যাক্টিভিজম করেছে। তো সেই অ্যাক্টিভিজমের রাস্তা ধরে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু পেয়েছি। সেই ডাকসুতে যদি নতুন করে সেই ছাত্রলীগীয় কায়দায়, সেই বর্বর কায়দায়, সেই সন্ত্রাসী কায়দায় নতুন করে কেউ 19-এর মতো একটা ডাকসু নির্বাচন এই ক্যাম্পাসে দেখাতে চায়, সেটা আমি মনে করি যে তারা ভুল রাস্তায় হাঁটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কাউকে নির্বাচিত করবেন আমরা আশাবাদী, যারা আচরণবিধি ভঙ্গ করে, যারা আচরণবিধি লঙ্ঘন করে। কারণ যেই লোকটা নির্বাচনে আচরণবিধি মানতে পারে না, সামান্য নির্বাচনে আচরণবিধি মানতে পারে না, সে যে কয়দিন পরে গেস্ট রুম গণনা ফেরত আনবে না, তার প্রতিশ্রুতিটা আসলে কি? বাকের আপনাকে ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। মায়েদ, আপনার কাছে যেতে চাই, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আপনারা হচ্ছে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন। আপনারাই আবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছেন যে প্রশাসন হচ্ছে পক্ষপাতমূলক আচরণ করছে এবং কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু আপনারা ব্যবস্থা নিচ্ছেন না। অভিযোগ তীরটা হচ্ছে আপনাদের দিকে, কি বলবেন? ধন্যবাদ নিউজ 24-কে। আসলে নির্বাচনের মধ্যে একটা বড় কর্মযজ্ঞে নানাভাবেই নানা সমস্যার সৃষ্টি হতে পারে এবং আমরা যারা জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে নির্বাচন করছি তারা আমাদের সর্বোচ্চ নিয়মের মধ্যে থেকেই আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং আমাদের যারা যে ধরনের আচরণবিধি ভঙ্গ হওয়ার অভিযোগ উঠার মাত্রই আমাদের প্রার্থীরা নিজ জায়গা থেকে তা সংশোধনের চেষ্টা করেছেন। আপনি যদি বলেন যে নির্বাচনের যাত্রা শুরু হওয়ার পর থেকে যে আচরণবিধি লঙ্ঘন, তারও আগ থেকেই কিন্তু নানা ধরনের সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে আসছে, যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছি তাদের বিরুদ্ধে। শুধু আমরা নই, আমাদের বাইরেও কিন্তু আরও অনেক প্যানেল থেকে, অনেক ব্যক্তির জায়গা থেকে, শুধু ব্যক্তি না, অনেক স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমাদের যেদিন থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয় সেই দিন বলা হয়েছিল যে পিভিসি ব্যানার করা যাবে না। রাজনৈতিক সংগঠনের বাইরে শতাধিক স্বতন্ত্র প্রার্থী তাদের পিভিসি ব্যানার করেছেন, রোমান ব্যানার করে ঝুলিয়ে দিয়েছেন। টিএসসি ভরে গেছে রোমান ব্যানারে। তার মানে কি এই দ্বারা যে স্বতন্ত্র প্রার্থীরা পাওয়ার প্র্যাকটিস করতেছেন এমন কোনো বিষয় না, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি যে এটা অনাকাঙ্ক্ষিত ভুল এবং তারা হয়তো সেটা যে নিয়ে বিধিমালা সেটা নিয়ে ফলো করতে পারে নাই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফর্মালি অনুরোধ জানিয়েছি যাতে সেটা সংশোধন করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আবেদনের প্রেক্ষিতেই কিন্তু নিজ উদ্যোগে সেই সব ব্যানার এবং পিভিসি পোস্টারগুলো সরিয়ে নিয়েছে। যাই হোক, এরপরেও যে আমরা আমাদের জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছি এবং আমাদের কর্মীরা যারা আছেন তার সর্বোচ্চ সতর্কতার সাথে আগামী ডাকসুকে সফল করার জন্য সহায়তা করবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমরা সেই জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ। আমরা সেনাবাহিনী নিয়োগ নিয়ে আমাদের বন্ধুরা ইতিমধ্যেই বলেছেন, আমরা আবারও সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। এবং সেনাবাহিনীর বিষয়টা একটু বলতে চাই, সেনাবাহিনী নিয়োগ করার আগে আপনারা তো যারা প্রার্থী, আপনারা যারা নির্বাচন করছেন, প্রশাসন আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে বসেছিল কিনা? জি না, আমাদের কোনো অভিমত ছাড়াই প্রশাসন নিজ উদ্যোগে এককভাবে সেই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের প্রবেশ পথগুলোতে সেনাবাহিনী ইতিমধ্যেই টহল জারি রেখেছে, কিন্তু প্রশাসন এইভাবে ঘোষণা করা সাধারণ শিক্ষার্থীদের কাছে অন্যরকম বার্তা বহন করে বলে আমরা মনে করি। আর 90 নিয়ে যদি আমাদের সহবক্তা আবু বকর মজুমদার বলেছেন, 90 পূর্ববর্তী সময়ে যে ডাকসুটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেই ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদল হলগুলোতে ব্যাপক জনপ্রিয়তার সাথে জয়লাভ করে। তারই ধারাবাহিকতায় 90 গণ অভ্যুত্থান এবং তার পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 90 ডাকসুতে ব্যাপকভাবে ভূমিধস জয় লাভ করে এবং আপনারা এই বিষয়ে সবাই অবগত আছেন। সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের যে কন্ট্রাক্টের মাধ্যমে ছাত্র শিবির, ছাত্র সমাজ সহ অনেক রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ হয় এবং ছাত্রলীগ সহ সকল বাম সংগঠনগুলো এতটাই দুর্বল হয়ে পড়ে এবং জনপ্রিয়তা হারায় যে ডাকসুতে তাদের কোনো অবস্থান আর অবশিষ্ট থাকে না। সেইখান থেকে সব রাজনৈতিক সংগঠন এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরোধিতা শুরু করে এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ডাকসু বা ছাত্র সংসদগুলোকে অকার্যকর করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে এবং তারা সফল হয়। সেইখান থেকে ডাকসু একটা বন্ধ হওয়ার প্রবণতা শুরু হয় এবং সেই ধারাবাহিকতা দীর্ঘদিন চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু বন্ধ হওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে যেভাবে দোষারোপ করা হয়, সেই মিথ্যা প্রোপাগান্ডাকে আমরা ঘৃণার সাথে বর্জন করছি এবং জাতীয়তাবাদী ছাত্রদল এখন যে জনপ্রিয়তা ধরে রেখেছে, ভুইফুর নানা সংগঠন নানাভাবেই তাদের ভোকালের মাধ্যমেই শুধু কথা বলতে চায়। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী ডাকসুতে যে আগামী 9 তারিখ যে রায় দিবে তার মাধ্যমেই প্রমাণিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচাইতে জনপ্রিয় সংগঠন। আপনাকে ধন্যবাদ, আমরা আপনার কাছে ফিরবো। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হচ্ছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী এস.এম. ফরহাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনারা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন করে ফেস্টুনটা নিয়েছেন, এটা মাহিন সরকার তার বক্তব্য বলেছে এবং আপনারাই বলেছেন যে প্রশাসন হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তাহলে প্রশাসন কার পক্ষে কাজ করছে, আপনারা কেন আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা এটা মনে করেন কিনা? আমাদের যে ফেস্টুন বা হচ্ছে যে ব্যানার সংক্রান্ত ডিসকাশন, এটা আমরা
আমরা অলরেডি অনেকবার ক্লিয়ার করেছি, সেটা শুনবার পরে কেউ আবার প্রশ্ন করার কথা না। আচরণবিধিতে যেটা লেখা ছিল, মানে ওই যে রাতের ওহী নাজিল হওয়ার আগের আচরণবিধি, যেটা আর কি, রাতে তো একটা ওহী নাজিল হয় মায়েরদের পক্ষ থেকে, সেই ওহী নাজিল হওয়ার আগের যে আচরণবিধি সেখানে লেখা ছিল যে হচ্ছে গাছে লাগানো যাবে না, ওয়ালে সাটানো যাবে না, আরও যা যা করা যাবে না। পরে আমি নির্বাচন কমিশনে ফোন দেই যে স্যার এটার মিনিং কি এইটা, যে হচ্ছে কোনো স্থাপনার ক্ষতি না হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পদের ক্ষতি না হয়, এরকম কিছু, এবং আমরা যদি আলাদা ফ্রেম বানিয়ে লাগে সমস্যা আছে কিনা। তখন স্যার রাতে জানালেন যে না, আমাদের উদ্দেশ্য মূলত এটাই আসলে, এবং তুমি যদি আলাদা ফ্রেম বানিয়ে লাগাও সমস্যা নাই। এখন এবং ওনাদের কনসার্ন দুইটা, ওনারা রাতে আমাদেরকে ক্লিয়ার করেছেন, যে ব্যাখ্যা জানতে চেয়েছে, এটা ব্যাখ্যা কি। একটা হচ্ছে কোনো স্থাপনা বা গাছের ক্ষতি হবে না, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে কোনো কালার প্রিন্ট হবে না, এই দুইটা টার্গেট। তো সেদিক মেনে আমরা ওনাদের কনসার্ন নিয়ে ফ্রেম বানিয়ে লাগিয়েছি। সারাদিন কোনো কনসার্ন আসে নাই, সারা নির্বাচন কমিশন দেখেছে আমরা লাগাইছি, প্রক্রিয়া টিম দেখেছে। হঠাৎ রাতের বেলা রাত 1টা বাজে ওহী নাজিল হয়েছে। কীরকম জানেন ঘটনা আমি বলি। এর আগে তানভীর বাড়ি হামিম, যিনি হচ্ছে বিভিন্ন হলে খিচুড়ি পার্টি দিয়েছেন, তো খিচুড়ি পার্টি যেদিন দেওয়ার শিডিউল শেষ, একটা হলে 300 জন একসাথে খাওয়ানো শেষ, সেদিন রাতে ওহী নাজিল হয়েছে। এখন থেকে রাতে আর খাওয়ানো যাবে, মানে এখন প্রচারণা উপলক্ষে আর কাউকে চা পানি খাওয়ানো যাবে না। অথচ এই নীতিমালা সেই তফসিলের পর থেকে হওয়ার কথা ছিল, কিন্তু ওনার শিডিউল যখন খিচুড়ি পার্টি শেষ ওহী নাজিল হয়েছে। ভালো, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে একটু বলি, সেটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে মুড়ি পার্টির অভিযোগ আছে, এটা নিয়ে একটু কথা বলবেন। আমাকে একটু 10 সেকেন্ড এটা রিপ্লাই দিতে দেন, একটা রিপ্লাই দিই, তারপরে ভালো কথা, ঠিক আছে আমরা খাওয়ানো নিষেধ। তারপরে এখন আমরা তাহলে কি, তাহলে এখন প্রচারণা করতে পারবো না, প্রচারণা 26 তারিখের পরে। পরের দিন হঠাৎ ছাত্র দলের পক্ষ থেকে ঘোষণা আসলো যে আগামীকাল জুমাবার অমুক মসজিদে নামাজ পড়বেন তমুক, তমুক মসজিদে নামাজ পড়বেন তমুক, তমুক মসজিদে নামাজ পড়বেন তমুক, 3 জনের নামে ঘোষণা আসলো। তবে স্যারকে ফোন দিলাম, স্যার আপনারা কালকে আমাদেরকে বলছেন করা যাবে না, বলতেন না না বাবা এরকম করতে পারবা, সমস্যা নেই। তখন মানে পরে বুঝলাম তাহারা যাহা করেন তাহাই সঠিক, তাহার নীতিমালা, বাকিগুলো সব নীতিমালা বহির্ভূত। আর আমরা পরে স্যারকে বলেছি ওই যে ফেস্টিভ্যাল সংক্রান্ত, স্যার এখন যে আপনারা নতুন করে রাত 1টা বাজে নীতিমালা দিচ্ছেন, আমাদেরকে তো ফোন দিতে পারতেন, বলতে পারতেন তোমরা খুলে ফেলো। বলতে না বাবা তোমরা নীতিমালা লঙ্ঘন করো নাই, নীতিমালাতে একটা ফাঁকফুকর আছে, সে কারণে আমরা কালকে খুলে ফেলবো। পরে স্যারকে বলেছি স্যার আপনারা প্রক্টর স্যার এটা খুলে ফেলো, প্রক্টরের টিম দিয়ে আমাদের নিষেধ নয়, আমরা নীতিমালা ভঙ্গ করতে চাই না। দ্বিতীয়ত আসি যে আমরা একটু ব্রেকে যাব, ব্রেকের পর আপনার কাছে ফিরবো। দর্শক, শিক্ষাঙ্গনে ভোটের লড়াই এই পর্যায়ে একটি ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আমরা এস এম ফরহাদের কাছে ছিলাম। ফরহাদ, আপনি বলতেছিলেন যে মাঝে মধ্যে রাতে হচ্ছে ওহী নাজির হয়, এই ওহী আসলে কোথা থেকে? আমরা তো জানি ওহী আসমান থেকে নবী রাসূলদের উপর আসতেন, আপনারা কেন ওহী কথাটা নিয়ে আসছেন, কার মাধ্যমে, এটা কোথা থেকে আসছে? হ্যালো ওহী বলতে বোঝাচ্ছি এমন কিছু যেটা হঠাৎ করে আসে, কোনো মানে সিমটমস বোঝা যায় না আশপাশে, এরকম কিছু, মানে বাকি কেউ বোঝে না, যার কাছে আসে সে বোঝে, আর যে পাঠাচ্ছেন সে বোঝে, এটা বোঝাচ্ছে আর কি। কারণ হচ্ছে এখন পর্যন্ত যা কিছু আসছে হঠাৎ, মানে আমাদের অন্য প্রার্থীরাও জানি না, ইভেন মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা অংশ জানে না, হঠাৎ করে যিনি সিদ্ধান্ত ওই জায়গায় যিনি দিচ্ছেন তার কাছে কোনো এক জায়গা থেকে ফোন আসে, তিনি করে ফেলেন, এরকম মনে হয়েছে আমাদের কাছে। কারণ রাত 1টা বাজে তো আপনার মিটিং করার পরিবেশ নাই, আপনাদের মিটিং করার কথা না, রাত 12টা বাজে। বারবার সার্কুলারগুলো রাত 1টা 12টা বাজে কেমনে আসে? নিশ্চয়ই এখানে কেউ আপনাকে ফোন দেয়। এটা বুঝবেন কীভাবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো একটু লিস্ট করবেন, প্রক্টর থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে, একদম হল প্রভুষ্টা তালিকা করবেন যে অধিক সংখ্যক এরকম দায়িত্বশীল শিক্ষক কোন দলকে ওন করে, কোন দলের মিটিংয়ে গিয়ে এখনো মাঝে মাঝে প্রতিনিধিত্ব করেন, কোন দলকে মেনটেন করেন। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়টা শিক্ষক রাজনীতিতে ভরপুর হয়ে গেছে। তিনি প্রত্যাশা করেন আগামীবার আমি কিভাবে হচ্ছে মনে করেন একটা ইউনিভার্সিটির ডিসি প্রভিসি হবো, কেমনে একটা মিটিংয়ে যেতে পারবো, কারণ শিক্ষক রাজনীতি একটা দিকে যেতে পারেন, যত বেশি স্পেস পান, যত বেশি প্রমোশন পান, তার ওনার তত বেশি টাকা। আর এটা টোটাল হয়ে গেছে আপনার রাজনীতির উপরে। এই বিড়ম্বনা থেকে আমাদের কমিটমেন্ট হলো এই শিক্ষক রাজনীতির একটা সমাধান করতে হবে। এরকম যেমন তেমন রাজনীতি চলতে দেওয়া যাবে না। এটা পারলে, এটা হইলেই বিশ্ববিদ্যালয়টা সব জায়গায় ঘুরে ফিরে এরকম ওই আসতে থাকবে। আপনি কি বলতে চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বায়াসড? নিশ্চয়ই বায়াসড। কাদের প্রতি? সবাই অভিযোগ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বায়াসড, কিন্তু কার প্রতি বায়াসড? এই যে দেখতে পাচ্ছেন তো, মানে ছাত্রদলের উদাহরণ দিলাম, এই যে যেমন গতকালকে আমাদের আবিদ ভাই একটা হলে হচ্ছে 12টার পরে গেছেন, হ্যাঁ, একটা হলে বিভিন্ন রুমে, তো এটা নিয়ে অভিযোগ আসছে এবং অভিযোগ দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা কনসার্ন জানাইছে। এটা নিয়ে নির্বাচন কমিশন একটা ফিডব্যাক দিবে না যে ঘটনা এটা করছে, ফিডব্যাক এটা, মানে আমি চাই, আমার অবজারভেশন হচ্ছে অন্তত একটা ফিডব্যাক দিবেন যে তার সাথে কথা হয়েছে, তার ব্যাখ্যা এটা। কোনো ফিডব্যাকও না, ইগনোর করে একেবারে। মানে একটা দলকে ওনারা এত ভয় পায়, একটা দলকে ওনারা এতটা ফ্লোর দিতে চান, এটা খুবই মানে প্রবলেমেটিক। এটা আমাদের জন্য যতটুকু প্রবলেমেটিক, তার চাইতে বিশ্ববিদ্যালয় যারা ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচনে দাঁড়িয়েছে, স্বতন্ত্র, তাদের জন্য আরো বেশি ভয়ের কারণ। আবারও আমরা এবার একটু যেতে চাই ডিউ ফার্স্ট প্যানেলে, আমরা একটু যেতে চাই সাবিনা ইয়াসমিন আপনার কাছে। আপনি 471 জন ভিপি মোট প্রার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদে, সেখানে নারী মাত্র 62 জন, সংখ্যাটা একেবারেই কম। কেন আসলে নারী শিক্ষার্থীরা এই ডাকসু নির্বাচন করতে চাচ্ছে না? এক,
আপনারা অভিযোগ করেছেন সাইবার বুলিং করা হচ্ছে, এই সাইবার বুলিং আসলে কে করছে? আপনার মনে হয় যে কোথা থেকে এগুলো হচ্ছে? হ্যালো, আমি সাবিনা ইয়াসমিন, ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে জিএস পদে লড়ছি। তো আমাদের মেইন যে হচ্ছে স্লোগান, সেটাই হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সিলেন্স। দেখেন, আপনি যদি বলেন যে হচ্ছে কারা হচ্ছে আমাদেরকে সাইবার বুলিংয়ের ভিকটিম বানায়, সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে এখানে বিভিন্ন গ্রুপ আছে, কিন্তু স্পষ্ট করে যদি আমি বলি, সেখানে অনেকের কাছেই আমি শুনেছি অনেক রাজনৈতিক নেতা এবং হচ্ছে ছাত্র সংগঠনের নেতা, এবং হচ্ছে কালকে আমি উমামার একটা ভিডিওতেও দেখেছি এবং আমি নিজেও শিকার হয়েছি, শিবিরের যে বট আইডি সেটা থেকেই আমি মেইনলি বেশি যে বাজে মন্তব্য সেটা দেখতে পাই। তো রিসেন্টলি এটা আমি হচ্ছে আমার আগের শোতেও বলেছি, রিসেন্টলি হচ্ছে একটা কোশ্চেন ছিল যে কার্যক্রম নিয়ে, যে হচ্ছে শিবিরের কার্যক্রম বা ছাত্র দলের কার্যক্রম আপনি কীভাবে মূল্যায়ন করবেন, বা হচ্ছে আপনার সংগঠনের কার্যক্রম আপনি কীভাবে মূল্যায়ন করবেন। তো আমি সেখানে জাস্ট বলেছিলাম যে আসলে শিবিরের কার্যক্রম তো 5ই আগস্টের পর থেকে, কিন্তু আপনি অন্য অন্য দলগুলা, ছাত্রদল বলেন বা অন্য অন্য দলগুলো বলেন, ছাত্র অধিকার পরিষদ বলেন, আমাদের কিন্তু অনেক আগে থেকেই বিভিন্ন ছাত্রদের অধিকার নিয়ে কাজ করা বা হচ্ছে আন্দোলনে যুক্ত হওয়া। তো সেই 2018 সাল থেকেই কিন্তু আমরা বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আপনার জুলাই আন্দোলন বলেন, পিএসসি সংস্কার আন্দোলন বলেন, সেটার সাথে যুক্ত। তো তারপর আমি বলেছি, এই যে বললাম যে 5ই আগস্টের পরে ছাত্র শিবিরের অনেক কার্যক্রম আছে জনকল্যাণমূলক, কিন্তু তারা 5ই আগস্টের আগে কিন্তু গুপ্ত ছিলেন, এবং তাদের দেখা গেছে ছাত্র লীগের যে বিভিন্ন পোস্টের নেতাও আমি দেখেছি, নৌকো নৌকো স্লোগান দেখেছি, তাদের কার্যক্রম নাই। এইটা বলার পরে হচ্ছে বিভিন্ন বাজে বাজে কমেন্ট করছে। তারপর হচ্ছে সাদিক কায়েম ভাই বলছে যে নারীদের নিরাপত্তা নিয়ে কথা, সেখানে সেটা শেয়ার দিয়ে বলছি যে শিবিরের বট আইডি থেকেই তো বেশি গালাগাল আছে, সেখানেও অনেক বাজে বাজে মন্তব্য দেখেছি। তো এইটা হচ্ছে আমাদের নারীদের জন্য একটা থ্রেট বলা যেতে পারে। তো সেই জন্য আমি আসলে নেতৃত্বে আসার যে একটা চিন্তা, সেটা অনেক আগে থেকেই করেছি, এবং 5ই আগস্টের পরে যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে নারীদের জন্য একটা উন্মুক্ত পরিবেশ থাকবে, যেখানে নারীরা স্বতঃস্ফূর্তভাবে ঘোরাঘুরি করবে এবং তারা তাদের হচ্ছে বাক স্বাধীনতা থাকবে, তারা তাদের মতো করে কথা বলতে পারবে, কিন্তু আমরা কিন্তু সেটা পাইনি। তো সেই জায়গা থেকেই আমার হচ্ছে এই সুপার 3-তে আসা এবং হচ্ছে নির্বাচন করা। এবং আমি আশা করব জুলাই আন্দোলনের পরে আপনি দেখবেন যে নারীদের এত বড় অবদান থাকা সত্ত্বেও আমরা কিন্তু ফ্রন্ট লাইনে দাঁড়িয়েই হচ্ছে নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমাদের যে এই যে সাইডলাইন করে দেওয়ার একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু দেখা গেছে বিভিন্নভাবে, এবং স্বীকৃতিটা পর্যন্ত হচ্ছে আমাদের ওইভাবে করে দেওয়া হয় নাই। তো সেক্ষেত্রে আমি হচ্ছে চাই যে নারীরা এই বিষয়গুলো বিবেচনা করুক, এবং আমাদের হল যে কার্যক্রমগুলো আছে সেখানে দেখা যায় যে আমরা হচ্ছে নিজেদের হলে, যেমন ধরেন একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সে একটা হলে অ্যাটাস্টেড থাকা সত্ত্বেও অনাবাসিক একটা স্টুডেন্ট হলে ঢুকতে পারে না, তাকে বিভিন্ন রকমের জটিল নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয়, অফিস পর্যন্ত যেতে হয়, এবং হচ্ছে আমরা আমাদের অন্য অন্য যে হলগুলো আছে সেই হলগুলোতে প্রবেশ করতে পারি না। অন্য অন্য হলে আমাদের বান্ধবীরা থাকে, তারা অসুস্থ হয়, সেইখানে ঢুকতে পারি না। এরকম জটিল জটিল প্রশাসনের যে নিয়মকানুন, সেইগুলো আমরা ভাঙতে চাই, এবং নারী সহ আমরা পুরুষদের নিয়েও কাজ করতে চাই। কিন্তু আমার মনে হয় এই সুপার 3-তে নারী প্রতিনিধিত্বটা খুবই দরকার, এবং আরও আমরা অনেক বিষয় নিয়ে কাজ করতে চাই। আপনি যদি এই নারীদের হলগুলোর দিকে তাকান, আমরা আপনার কাছে শুনবো, আমরা একটু আরেকটা হচ্ছে আপনি বৈষম্য দেখতে পাবেন। এই যেমন ধরেন 5টা হল, নারীদের জন্য মাত্র 5টা হল নির্ধারণ করা হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে, যেটা আসলে স্টুডেন্টের সংখ্যার তুলনায় খুবই অপ্রতুল। এই যে আমরা হচ্ছে সিঙ্গেল বেড পাই না, দেখা যায় যে ডাবলিং করতে হয় আমাদেরকে, একটা ছোট বেডে 2 জনকে ঘুমাতে হয়, এবং একটা টেবিল হচ্ছে আমাদের 2 জনকে শেয়ার করতে হয়। সেইটা কিভাবে নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে তার মানে আপনারা হচ্ছে একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার জন্য কাজ করবেন। আমরা আপনার কাছে আবার শুনবো সাবিনা। আমরা একটু যেতে চাই ইসলামী আন্দোলন সচেতন শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী খায়রুল হাসান মারজান আপনার কাছে। আপনারা হচ্ছে কি বলে এই যে সবার কথাই শুনলেন, আপনার কাছে কি মনে হয় প্রশাসন বায়াস বা কারো হয়ে কাজ করছে? এখানে দেখুন, যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রশাসন যে বায়াসড কিনা। প্রশাসনের বায়াসনেস নিয়ে সর্বপ্রথম সম্ভবত আমি কথা বলেছি যেদিন তানভীর বাড়ি হামেম ছাত্র দলে, সে যখন মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে যখন নির্বাচন কমিশন অফিসে প্রবেশ করে, তখন কিন্তু আমি দেখে তাৎক্ষণিক ওখানে আমি চিৎকার করে এটা প্রতিবাদ করি। তখন ওখানকার যিনি কমিশনার ছিলেন, তিনি 2 জন লোক পাঠায়, তাদেরকে থামিয়ে দেয়। আমরা বাইরে এসে কিন্তু তখন স্পষ্টভাবে কথা বলি যে সে যদি স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করেছে, তাহলে শুধু থামিয়ে দেওয়াটা আমার কাজ না, যে শুধু থামিয়ে দিলাম, তাকে নিষেধ করলাম যে তুমি চুপ করে যাও বাবা, সে খুব ভালো, এটা না, বরং আপনার দরকার ছিল তার ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া। আপনি দেখেন এখন পর্যন্ত যতগুলো আচরণবিধি লঙ্ঘন হয়েছে, নির্বাচন কমিশন কিন্তু কোনো প্রপার অ্যাকশন নিতে পারে না। দেখেন, মানুষ যদি অ্যাকশন না নিতে পারে প্রশাসন, তাহলে আইন করার কি দরকার?
একটি সভ্য সমাজের সিস্টেমে হলে এমন যে কিছু লোক থাকবে বিশৃঙ্খল, কিছু লোক থাকবে তার পেশির ক্ষমতা, টাকার ক্ষমতার মাধ্যমে সে সামনে আসতে চাইবে। সেখানে অবশ্যই কি থাকবে, প্রশাসনের একটি কাঠামো থাকতে হবে যে আমাদের সেই আইনগুলো বাস্তবায়ন করবে। এখন দেখলাম প্রশাসন কারো ব্যাপারে কিছু বলতেছে না। হ্যাঁ, কাউকে সে হয়তো বা মিছিল করার সুযোগ দিচ্ছে, কাউকে রাত 1টার পরে মেয়েদের হলে ঢোকার সুযোগ দিচ্ছে, কাউকে অথবা 1 দিন থেকে 2 দিন পিভিসি ব্যানার টাঙিয়ে রাখার সুযোগ দিচ্ছে, যেমনটা শিবিরকে প্রশাসন দিয়েছে। এখানে ফরাদ ভাই বললেন যে কি, যে প্রশাসনের কাছে ওহি আসে। এখন ওহি যে আসলে কার থেকে আসে এটা আমরা একটু অনিশ্চিত, কারণ আচরণবিধি লঙ্ঘন করার ক্ষেত্রে ছাত্রদল বলি, শিবির বলি, কেউ আসলে কেউ কারো থেকে পিছিয়ে নেই, এমন একটা অবস্থা। এখানে লেখা ছিল ওই যে নতুন করে ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত ওখানে এটা লেখা ছিল না যে দেখুন, আপনাকে যখন বলেছে, আপনাকে যখন নির্বাচন কমিশন বলেছে যে এই ধরনের ব্যানার টানানো যাবে, ঠিক একইভাবে আমাকে বলেছে না এই ধরনেরটাও টানানো যাবে না। তাহলে এখানে আচরণবিধি সবার কাছে সেম হলো কোথায়? এখানে সমস্যাটা কোথায়? সমস্যা হলো যে ওহি যে নাজিল হয়, ওহি নাজিল কিসের ভিত্তিতে হয়? আমরা দেখছি 5ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা মূলত একটা ভাগ বটর হয়ে গেছে। আগে নীল দল সব খাইতো, এখন সাদা দল মূলত ভাগ বটর হয়েছে। সাদা দল কারা? সাদা দল হলো গিয়ে কিছু বিএনপি সমর্থিত শিক্ষক, কিছু জামাত সমর্থিত শিক্ষক। অবস্থা এমন হয়েছে যে বিসিটা আপনারা নেন, প্রভিসি আমরা নিই, নির্বাচন কমিশন আপনারা নেন, হলের প্রবেশটা আমরা নিই। এই ভাগ বটরের মধ্যে দিয়ে মূলত ক্যাম্পাস এখন বর্তমান চলতেছে। এর থেকে উত্তরণের জন্য আমরা বলছি ডাকসু, কিন্তু সেই ডাকসুতে কিন্তু একই অবস্থা দেখি। দেখেন কমিশনার যারা আছেন ম্যাক্সিমামই কিন্তু সাদা দল থেকে আসা। এবং দেখেন আপনি যে বলেন যে আচরণবিধি লঙ্ঘন, তারা পদক্ষেপ নেবে, পদক্ষেপ আসলে নেবে কিভাবে? অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ বা আর্মি, তাদের মতো অবস্থা যে প্রশাসন ভেবে নেছে বিএনপি হয়তো ক্ষমতা চলে আসছে, সুতরাং বিএনপি সমর্থিত ছাত্রদল প্যানেল, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আবার দেখেন প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে অ্যাকশন নেবে কীভাবে নেবে? আমরা দেখি 5ই আগস্টের পরে আমাদের নতুন যে ভিসি স্যার হলেন, 5ই আগস্টের পরে যখন ভিসি স্যার হলেন, দেখেন টানা 4-5 দিন তার পিছনে সাথে সাথে বডিগার্ডের মতো তার সাথে ছিল সাদিক ফরহাদ ভাই, সাদিক কায়েম ভাই। এখন যে কিনা ভিসি হওয়ার পরে তার সাথে 24 ঘন্টা তার সাথে সে যে মিটিংয়ে যায়, যেই প্রোগ্রামে যায়, তার সাথে বডিগার্ডের মতো আমরা দেখি সাদিক কায়েম। তো এখন ভিসি স্যারের নতুন যে ভিসি, তার বডিগার্ড যদি আবার ডাকসুতে দাঁড়ায়, ওই ভিসি ওই বডিগার্ডের ব্যাপারে নির্ভর থাকতে পারবে কিনা, আমরা তো সেটা নিয়ে অবশ্যই শঙ্কার মধ্যে আছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, এবং আমাদের নির্বাচন কমিশন হলো একটা দর্পহীন একটা বাঘের মতো অবস্থা, যে মূলত শুধু ঘেউ ঘেউ করে, কিন্তু সে কোনো বাইট করতে পারে না। একটা কথা মনে রাখে, নির্বাচন কমিশন কি মারজান, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পর আবার আপনার কাছে শুনবো। দর্শক, এই পর্যায়ে আরো একটি বিরতির সময় হলো, ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ডাকসু নির্বাচনকে নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রার্থীর সাথে কথা বলছিলাম। আমরা একটু মাহিন সরকার আবার আপনার কাছে যেতে চাই। গত 7 দশকে 37 বার নির্বাচন হয়েছে ডাকসু, এর মধ্যে 90-এর পর হয়েছে মাত্র 2 বার, সেটা হচ্ছে 2019, এটা হলে 2 বার হবে। এই দীর্ঘ সময়, বিশেষ করে 90 থেকে 2025 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, বিএনপি ক্ষমতায় এসেছে, কেন ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হলো না? কারণ ডাকসু হলে আসলে ডাকসু নেতৃবৃন্দ দিন শেষে বাংলাদেশের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। তো খুব স্বাভাবিকভাবে যারা ক্ষমতাসীন থাকে তারা চায় না যে ডাকসু দিতে। শেখ হাসিনা ডাকসু দিয়েছিল শিক্ষার্থীদের দাবির মুখে পড়ে হোক বা ছাত্রলীগকে জেতাবে সেই সকল মেকানিজম করে হোক, কিন্তু সেই ডাকসুতেও কিন্তু নেতৃত্ব বেরিয়ে এসেছিল এবং যারা প্রার্থী ছিল তাদের হাত ধরে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব এসেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে দিন শেষে ডাকসু হলে যেহেতু প্রত্যেক ক্ষমতাসীনই চ্যালেঞ্জ অনুভব করে, সেই জায়গা থেকে আসলে ডাকসু হওয়াটা সম্ভব হয়নি। এবং 90-এর পরে যদিও বলা হয় যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ পৌঁছে গেছে, কিন্তু আসলে দিন শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফ্যাসিজম 90 পরবর্তী সময়ে কিন্তু দেখা গেছে যে গণতন্ত্রের নামে ফ্যাসিজম। তো বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশে আসলে ছাত্র সংগঠনগুলো বা আমাদের যে ডাকসু যে নির্বাচন, ছাত্র সংসদ, এর গুরুত্ব অনেক বেশি। কেননা দিন শেষে বাংলাদেশের ইতিহাস আসলে ছাত্ররাই রচনা করেছে, এবং ছাত্ররা যদি স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে থাকে তাহলে দিন শেষে বাংলাদেশের জনসাধারণের কাছে একটি মেসেজ পৌঁছে যায়। সেই মেসেজটা হলো স্বৈরতন্ত্র আর চলবে না। তো সেই জায়গা থেকে যেহেতু এটি প্রত্যেক ক্ষমতাসীনের জন্য একটি চ্যালেঞ্জ, তারা ডাকসু দেবে না, এটাই তার মানে আপনি বলতে চাচ্ছেন ক্ষমতাসীনদের অনিচ্ছার কারণেই এই দীর্ঘ সময় হচ্ছে ছাত্র সংসদের মধ্যে। মাহিন, আপনাকে ধন্যবাদ। আমরা সাবিনা আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে সবাই কম বেশি ডাকসু নির্বাচনে নিজেদের অতীত কর্মকাণ্ড দেখে, ভালো কাজ দেখে তারা ভোট চাচ্ছেন। আপনাদের আসলে, বিশেষ করে আপনার আসলে কি আছে যেটার কারণে শিক্ষার্থীরা আপনাকে ভোট দিবে, কি পরিকল্পনা করছে? দেখেন, আমি যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি তখন থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলা। যখন আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি তখনই আমি প্রথম যে আন্দোলনটা দেখেছি সেটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ অধিভুক্তি আন্দোলন। তো
তো সেই আন্দোলনে আমি যুক্ত ছিলাম। এছাড়াও শিক্ষার্থীদের পাশে থাকার জন্য বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছি, যেমন রিসার্চ সোসাইটি বলেন, তারপর উপজেলা সংগঠন বলেন, আইটি যে সোসাইটি আছে আমাদের, সেটার সাথে আমি কাজ করেছি। এরপর হচ্ছে রোকেয়া হলের যে ক্রীড়াভিত্তিক সংগঠনগুলো আছে এবং হচ্ছে তাদেরকে প্রতিনিধিত্ব করা, যেমন ক্রিকেট, হ্যান্ডবল, এইগুলোর কারণে হচ্ছে আমার অনেক মেয়েদের সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে এবং অনেক ছেলেদের সাথে এই বিষয়গুলোর কারণে আমার অনেক পরিচিতি বাড়ছে। তো এই সংগঠনগুলোয় কাজ করা এবং আন্দোলনগুলোর সাথে যুক্ত থাকা, এই 7 কলেজ আন্দোলন ছাড়াও যে আন্দোলন ছিল, পিএসসি সংস্কার আন্দোলন, জুলাই আন্দোলন, আরও অন্যান্য যে আন্দোলন ছিল সেগুলোর সাথে আমি যুক্ত ছিলাম। তো আমি হচ্ছে মেয়েদের বা হচ্ছে মানুষজনের কাছে পৌঁছাতে পেরেছি, তাদের সমস্যাগুলো সম্পর্কে জানতে পেরেছি। তো এটার কারণে আমি মনে করবো যে এই শিক্ষার্থীরা আমাকে এগিয়ে রাখবে এবং আমি মনে করি যে হচ্ছে পুরুষ প্রতিনিধিত্বের পাশাপাশি নারী প্রতিনিধিত্বটা খুবই দরকার। কারণ আমাদের যে বিশ্ববিদ্যালয়, সেখানে দেখা যায় যে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী, কিন্তু পুরুষরাও অবশ্যই নারীদের জন্য কাজ করবে, কিন্তু আমরা নারীরা যেই বিষয়গুলো একদম কাছ থেকে দেখতে পারি, সলিউশনের দিকে আগাতে পারি একদম টু দ্য পয়েন্ট, সেটা কিন্তু পারে না। ওকে, আপনি আপনার সামাজিক কাজগুলোকে বেশি উল্লেখ করতে চাচ্ছেন, যার মাধ্যমে মায়ের আপনার কাছে ফিরতে চাই। আপনারা ঘুরে ফিরে 91-এর যে 91-এর যে ডাকসু নির্বাচন সেটা নিয়ে আসছেন। আমরা 90 ছাড়া ছাত্র দলের কি আর কিছুই নাই যেটার মাধ্যমে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারে? 90 একটা সিগনেচার পয়েন্ট, কিন্তু আমরা আসলে শিক্ষার্থীদের কাছে যে ভোট চাই তার সাথে 90-এর কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের সফলতাকে ইন্ডিকেট করার জন্য 90-কে আইডেন্টিফাই করি। এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে গত 1.5 দশকের বেশি সময় ধরে সবচাইতে বেশি নির্যাতিত সংগঠন এবং ফেসিবাদের বিরুদ্ধে সবচাইতে বলিষ্ঠ ভূমিকা পালনকারী সংগঠনটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন নেতাকর্মী নিহত হয়েছেন এবং আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মায়ের সময় স্বল্পতার কারণে আমরা আপনার কাছে পুরো সময়টা নিতে পারলাম না। আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আমাদের সময় স্বল্পতার কারণে সবার কথা শুনতে পারলাম না। দর্শক, আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। শিক্ষাঙ্গনে ভোটের অনুষ্ঠানের যে প্রোগ্রাম আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক একই সময় এই জায়গায়। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।